শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 12 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 26 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আপনাদের একটু মানিকগঞ্জ ঘুরিয়ে আনতে চাই। প্রতি বর্ষায় জমে ওঠে ঘিউরের ঐতিহ্যবাহী নৌকার হাট। প্রতি বুধবার বসে এই হাট। মানিকগঞ্জ থেকে নৌকার হাট নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ আলী, শুভ সকাল। আপনার পেছনেই আমরা দেখতে পাচ্ছি নৌকাগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে। আপনার মধ্যে দিয়ে একটু হাটটা ঘুরে দেখতে চাই। সেই সাথে বর্ষা মৌসুম চলছে, আর এই মৌসুমে নিশ্চয়ই ক্রেতাদের ভিড়ও ভীষণ দেখা যাচ্ছে। তো কেনাবেচা কেমন চলছে? শুভ সকাল। যেহেতু বর্ষাকাল চলে আসছে, আর বর্ষাকালে খুবই একটি গুরুত্বপূর্ণ নৌপথে যোগাযোগের যে মাধ্যম সেটি হচ্ছে নৌকা। আর এই মানিকগঞ্জের ঘিউর উপজেলার যে ঘিউর হাট, আমি যে হাটে রয়েছি, এটি আসলে মানিকগঞ্জের প্রায় 200 বছরের ঐতিহ্য। আর এই হাটে যে ঈদগাহ মাঠ রয়েছে, সেখানেই মূলত এই নৌকার হাটটি বসে। আমি যদি একটু দেখা, আসলে নৌকার হাটটি সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু নৌকার হাটে এখনো কোনো ক্রেতা চলে আসেনি। ক্রেতা নেই এই বিধায় এখনো একটি নৌকাও বিক্রি হয় নাই। বিক্রেতারা সারিবদ্ধ তাদের নৌকা নিয়ে বসে রয়েছে। আর এই ঘিউর হাটটি এর পাশেই রয়েছে নদী, এবং মানিকগঞ্জের বড় দুটি নদী পদ্মা, যমুনা, এছাড়া কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, এসব নদী থাকার কারণে কিন্তু মানিকগঞ্জে এই নৌকার চাহিদাটা বেশ। নৌকা এই বর্ষাকালের শুরু থেকেই কিন্তু এই নৌকা বেশ বিক্রি হয়ে থাকে। তো এখানে 7 থেকে 8 জন যে নৌকার বিক্রেতা রয়েছে, তারা কিন্তু ভোরেই চলে আসছে। তো তারা বলছে যে এখন পর্যন্ত আসলে যেবার যে বর্ষাকাল, এই বর্ষাকালে আজকে প্রথম মূলত যে নৌকার হাটটি বসছে। আর হচ্ছে নৌকার যে তৈরি করা যে সরঞ্জামাদি, সেগুলোর কিন্তু দামটা অনেক বেশি হওয়ার কারণে তাদের লাভটা খুবই কম হচ্ছে। আর এই প্রতি বুধবার হলো এই হাটটি বসে। তো যে ভরা মৌসুমে এবং তখন কিন্তু এই হাটে 200 থেকে 300টি নৌকা বিক্রি হয়ে থাকে। যেহেতু হাটটি শুরু এখন, তো যেমন গত হাটে অল্প কিছু নৌকা এসেছিল, সেখানে অল্প কয়েকটি নৌকা 20 থেকে 30টি নৌকা বিক্রি হয়েছে। আর বড় মৌসুমে কিন্তু 200 থেকে 300টি নৌকা বিক্রি হতো। সেখানে কিন্তু মানে যেহেতু বর্ষাকালে শুরু, সেই জন্য তো তারা বলছে যে না, হয়তো দিন যাবে, বর্ষা পুরো পুরো বর্ষা মৌসুম শুরু হলে কিন্তু পুরো এই হাটটি জমে উঠবে। আমরা একটু কথা বলতে চাই যে নৌকা যে বিক্রেতা রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে হাটে আপনি কতগুলি নৌকা এনেছেন, আর চাহিদা কেমন, ক্রেতারা কেমন? ক্রেতারা নাই বেশি, আশা নাই। এখন নৌকা আনছি আমি 24টি। এখন কি একটিও বিক্রি করতে পারেন নাই? না, একটা বিক্রি করতে পারিনি, কাস্টমার আসে নাই তো। আচ্ছা, একটি নৌকা এখন তৈরি করতে কেমন খরচ হচ্ছে, আর আপনারা কেমন বিক্রি করছেন, দাম কেমন চাচ্ছেন? 4,000, 4,500, 5,000, 6,000, 7,000 পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে একটি নৌকা বিক্রি করতে পারেননি? না, একটু বিক্রি করতে পারিনি। আপনার মতো এই হাটে এখন আজকে বিক্রেতা আসছে কতজন হবে? আসছে 20-25 জন হবে। আমরা শুনছিলাম যে না, বিক্রেতা 20 থেকে 25 জনের মতো রয়েছে, কিন্তু দুঃখের বিষয় ক্রেতা একজনও আসেনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে ক্রেতারা আসবে, যেহেতু বর্ষাকাল চলে এসেছে, নদীতে কিন্তু পানিও আসতে শুরু করছে, সেজন্য নৌকার চাহিদা কিন্তু বাড়তে শুরু করেছে। সারিকা। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ।
দর্শক, জানছিলাম ঘিওর ঘাটের নৌকার হাট নিয়ে। 200 বছরের ঐতিহ্য এই ঘাট, বিশেষ করে বর্ষাকালে এসব নিম্নাঞ্চল কিংবা চরাঞ্চলের মানুষের একমাত্র প্রধান ভরসার জায়গা হয় নৌকা। আর তাই বর্ষা মৌসুমকে ঘিরে মানিকগঞ্জে আয়োজিত যে ঐতিহ্যবাহী নৌকার হাট নিয়ে আমরা জানছিলাম। এবারে চলে যাব পত্রিকায়, দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমরা পড়ছি, তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যার সমাধান। ভারত ও চীনের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার। শেখ হাসিনা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না। দেশের মধ্য দিয়ে ট্রানজিট দিলে ক্ষতি কি? ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বেশি আমিই করেছি, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বেনজিরের পাসপোর্ট নিয়ে 15 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। যেভাবে 4 পাসপোর্ট, সরকারি কর্মকর্তা হয়েও পরিচয় গোপন করে নেন সাধারণ পাসপোর্ট। মতিউর পরিবারের ব্যাংক বিও হিসাব ফ্রিজ, অন্য সদস্যদের সতর্ক করলেন এনবিআর চেয়ারম্যান। দর্শক, আমরা চলে যাব প্রথম আলোতে। ভারত দুঃসময়ের বন্ধু, চীন থেকে শেখার আছে। চীন ও ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, সে প্রস্তাব কল্যাণকর, সেটাই গ্রহণ করা হবে। ভারত প্রকল্পটা করলে সমস্যার সমাধান হয়ে যায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। সব ব্যাংক শেয়ার বাজারের 16টি বিও হিসাব জব্দ। দুদক গত সোমবার তার বেতন ভাতা, গৃহ সম্পত্তি, ব্যবসার তথ্য চেয়ে এনবিআর চিঠি দিয়েছে। ব্যাংক হিসাব, এমএফএস হিসাব এবং বিও হিসাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনো লেনদেন করা যাবে না। মতিউর রহমান সহ তার পরিবারের 8 সদস্যের সব ধরনের আর্থিক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা। আফগানিস্তান পারে, বাংলাদেশ পারে না। একটা দল স্বপ্ন দেখতে জানে সেই স্বপ্নকে তাড়া করতে, এজন্য যা যা করতে হয় সবকিছু করতেও প্রস্তুত। মনে প্রাণে বিশ্বাস করে, অসম্ভব বলে শব্দটা অস্তিত্ব আছে শুধুই অভিধানে। দর্শক, আমরা প্রথম আলো পড়ছিলাম, এবারে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। কিছু মানুষ এত টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা নিয়ে ভারত ও চীন প্রস্তাব দিয়েছে, জনগণের জন্য যেটা লাভজনক সেটা গ্রহণ করব। ভয় করলে মানুষকেই করতে হবে, সাপকে নয়। মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি আরও সংকোচনের পরামর্শ আইএমএফের। বাংলাদেশের মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি প্রয়োজনে আরও সংকোচন করা যেতে পারে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। নাটোরে যুবলীগ নেতার 2 পায়ের রক কর্তন, খুলনায় গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত। দর্শক, দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো আমরা দেখছিলাম, এবারে আমরা চলে যাব কালের কণ্ঠে। পাসপোর্টেও জালিয়াতি বেনজিরের। দর্শক, একই শিরোনাম আমরা প্রথম আলোতেও পড়ছিলাম। ছাগলকাণ্ডের মতিউরের সম্পদ জব্দের প্রস্তুতি দুদকের। রাষ্ট্রায়ত্ত সংস্থায় 65,000 কোটি টাকা আটকা। নিচে মৃৎশিল্পের একটা খুব সুন্দর ছবি দেয়া হয়েছে, আমরা দেখছি। বাজারে প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়ামের জিনিসপত্র সহজলভ্য হওয়ায় মাটির তৈরি হাঁড়ি পাতিল, খেলনা সহ অন্য সামগ্রী এখন বিলুপ্তির পথে। মাটি দিয়ে দইয়ের পাত্র বানিয়ে রোদে শুকাচ্ছে এক বৃদ্ধা, এমন একটি ছবি আমরা দেখছি। তার পাশাপাশি আরেকটি খবর আমরা দেখছি, আবার মেয়াদ বাড়ছে 6 রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের। শিগগির ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পাবে। এর মধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। দর্শক, সবশেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব। বিপুল লাভ হলেও লোকসানের হিসাব কষতে মরিয়া বিপিসি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চলতি অর্থবছরে 10,000 কোটি টাকারও বেশি লোকসান করতে পারে, বাজেট প্রণয়নের সময় সে প্রক্ষেপণই করা হয়েছিল। এদিকে ডক্টর ইউনূসকে নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। ডক্টর ইউনূসকে জেলাসি করার কি আছে, মাঠে আসো। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একথাও তিনি বলেন।
তার নিচে তিস্তা প্রকল্প নিয়েও আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যার সমাধান হবে, এই শিরোনামটি আমরা বেশ কয়েকটি পত্রিকায় আমরা দেখছিলাম। দর্শক, আমরা তিস্তা নিয়ে জানছিলাম, এবার একটু আমরা উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে জেনে আসবো। আমরা চলে যাব লালমনিরহাটে। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। আপনি লালমনিরহাটে আছেন। লালমনিরহাটের সবশেষ কি পরিস্থিতি, বন্যা পরিস্থিতি নিয়ে সেখানকার সব খবর আমাদের জানাবেন। সারিকা, শুভ সকাল। লালমনিরহাটের তিস্তার পানি ঈদের পর কিন্তু একটি দীর্ঘমেয়াদী বন্যা ছিল, টানা 3 থেকে 4 দিন। সে সময় কিন্তু ঈদের যে আনন্দ সেটিও কিন্তু এই তিস্তা পাড়ের, তিস্তার চরাঞ্চলে যে মানুষ রয়েছে তাদের কিন্তু সেটি বিলীন হয়ে গেছিল এবং সেই বন্যা পরবর্তী ক্ষত কিন্তু গত 2 দিন ধরে তারা কাটিয়ে উঠছিলেন। তারা নিজেদের মধ্যে যে পরিবেশ, বাড়িঘর সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। আজকে তিস্তাপাড়ে সকালবেলা এসেছি, আজকে কিন্তু তিস্তাপাড়ে দেখছি আমি এখন যে জায়গাতে রয়েছি এটি কিন্তু একটি বেড়িবাঁধ। এই বন্যায় কিন্তু এই বেড়িবাঁধের উপর দিয়ে পানি বয়ে গেছিল 1 হাঁটু পরিমাণ। এখন কিন্তু সে পানি কমে গেছে, তারপরেও কিন্তু গত 2 দিন ধরে এই অঞ্চলে, উত্তরাঞ্চলে লালমনিরহাটে কিন্তু বৃষ্টিপাত নেই, কিন্তু উজানের ঢলের কারণে আবারও কিন্তু সকাল থেকে পানি বাড়ছে। আমি সর্বশেষ যদি তথ্য দেই যে লালমনিরহাটের তিস্তার যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেখানে যদি পানির পরিমাপ করা হয়েছে সকাল 6টায় বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে, এবং কাউনিয়া পয়েন্ট যেটি রয়েছে সেখানে কিন্তু পরিমাপ করা হয়েছে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচে। অর্থাৎ পানি আবারও প্রবেশ করছে এবং তিস্তার যে চরাঞ্চল, নিম্নাঞ্চল সেগুলোতে কিন্তু পানি ধীরে ধীরে ঢুকছে। অর্থাৎ আবারও একটি স্বল্প মাত্রার হয়তো বা বন্যা দেখা দিতে পারে। আমরা কথা বলেছিলাম তিস্তাপাড়ের লোকজনের সাথে বরাবরই, তারা যেটি বলছিলেন যে এই যে বন্যা তারা পার হয়ে গেল, বন্যা পরবর্তী ক্ষতেও কিন্তু তারা কাটিয়ে উঠতে চেষ্টা করছেন। তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় যে পানিতে নিমজ্জিত ফসলগুলো রয়েছে, বিশেষ করে ধান, বাদাম সহ বিভিন্ন যে ফসল রয়েছে, পাট রয়েছে, সেগুলো কিন্তু চেষ্টা করছেন তারা রক্ষা করবে। বিশেষ করে ধানগুলো তারা তুলে, আধা পাকা ধানগুলো কিন্তু তারা ভিজা অবস্থায় তারা কাটাই মারাই করে তারা যতটুকু পারছেন উদ্ধার করবার চেষ্টা করছেন। বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু বাদামের ক্ষেত রয়েছে, সেগুলো ডুবে গিয়েছিল এবং মাটির প্রলেপ পড়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। তবে তারা যদিও বা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ইতিমধ্যে ঘুরেও দাঁড়িয়েছেন, কারণ এই তিস্তাপাড়ে মানুষ বরাবরই বন্যা, ভাঙন এগুলো কিন্তু অভ্যস্ত এবং তারা এই বর্ষাকাল এলেই মানসিক এবং শারীরিকভাবে তারা প্রস্তুত রাখেন এগুলো মোকাবিলা করবে এবং মোকাবিলা করেও থাকেন। কিন্তু আশার বিষয়, প্রধানমন্ত্রীর সর্বশেষ যে ভারত সফর, সেখানে কিন্তু এই তিস্তার মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল, আপনিও সকালে পড়ছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তাদের যেটি দাবি, এই তিস্তাপাড়ের এলাকাবাসী তারা বলেন যে চীন করুক বা ভারত করুক তাদের সেটি যায় আসে না। তারা চায় যে অতি সত্বর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, তাহলে হয়তো দীর্ঘস্থায়ীভাবে এই যে বন্যা, ভাঙন এগুলো থেকে তিস্তাপাড়ে মানুষজন মুক্তি পাবে। তারা কিন্তু এই লালমনিরহাটের যে তিস্তার চরাঞ্চল এবং বিস্তীর্ণ এলাকা রয়েছে এগুলোতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করে, কৃষিকাজ করে তারা কিন্তু স্বাবলম্বী করে তোলে, কিন্তু প্রত্যেক বছর বন্যা, ভাঙনে আবার তারা নিঃস্ব হয়ে যায়। তাদের যেটি দাবি যে এই তেরান নয়, স্লিপ নয় বা সাময়িক যেগুলো সুবিধা সেগুলো তারা চান না। তারা চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, তাহলে কিন্তু তারা এই কৃষিতে একটি বিপ্লব ঘটিয়ে দেশের অর্থনীতিতে ভালো একটি ভূমিকা রাখতে পারবে, নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবেন। এবং তারা বরাবরই দাবি করে থাকেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, স্থায়ী ব্যবস্থা হোক। যদিও বা এই বন্যা কেটে যাওয়ার পরেই প্রশাসন বা সরকারি বেসরকারি কোনো পক্ষই কিন্তু এই তিস্তার অঞ্চলে যে বন্যা বয়ে গেল সেখানে কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেনি, কারণ তিস্তাপাড়ে মানুষ এই সাহায্য সহযোগিতাও যদিও বা তারা চান না। আমি কিছু এলাকা ঘুরে দেখেছি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে তো সাধারণ মানুষ যে দুঃখ কষ্ট সেগুলো কিন্তু ভুলবার চেষ্টা করছেন। সব মিলিয়ে ছিল লালমনিরহাটের তিস্তার বন্যার সর্বশেষ পরিস্থিতি। সারিকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির উন্নতির ফলে উত্তরাঞ্চলের মানুষ যখন ক্ষত সারিয়ে উঠছিল, ঠিক তখনই আবার বন্যার সম্ভাবনা হয়ে রয়েছে, আমরা তেমনটি জানছিলাম। আমরা ছিলাম বণিক বার্তায়। বণিক বার্তায় তার পাশাপাশি আরও একটি শিরোনাম আমরা দেখছি। মুক্তি পেলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। মার্কিন সরকারের গোপন নথি ফাঁস করে আলোচনায় আসা ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্তি পেয়েছেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোমবার যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পান তিনি। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা চলে যাব আবহাওয়া বার্তায়। আজ বুধবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে রাত ও দিনের তাপমাত্রা কমতেও পারে। চলুন এক ঝলকে আমরা দেখে নিই আজ সারাদিনটি কোথায় কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.7 ও সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 38.7 ও সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 36.1 ও সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 34.5 ও সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 33.3 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.3 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 36.5 ও সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 34.6 ও সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 24.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 38.7 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দর্শক, আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাসার বাইরে বেরোলে অবশ্যই ছাতা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোতে ভুলবেন না। দর্শক, এই মুহূর্তে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, শুরুতেই বলছিলাম আজ 26 জুন। আজ থেকে স্কুল কলেজ খুলতে শুরু করেছে। যারা বাসা থেকে বেরোবেন অবশ্যই সময় নিয়ে বের হবেন। দর্শক, 26 জুন এই দিনটি কারোর হয়তো জন্মদিন, কিংবা আপনাদের কারো প্রিয়জনের জন্মদিন। আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের জানদেরই আজ জন্মদিন। সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে আমরা জানবো আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন। তাদের শুভেচ্ছা জানাবো, তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা এক ঝলকে জেনে নেব। 1838 সালের এই দিনে জন্মগ্রহণ করেন 19 শতকের বিশিষ্ট ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। 1887 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। রবীন্দ্র যুগের কবি হয়েও রবীন্দ্রনাথের প্রভাব এড়িয়ে যে কয়জন কবি সাহিত্যিক নতুন ভাবনা ও স্বতন্ত্র বক্তব্য নিয়ে কাব্য চর্চা করেন, যতীন্দ্রনাথ তাদের অন্যতম। যুক্তিবাদী ও মননশীল লেখকের কাব্যের বিষয়বস্তু ছিল সমাজ ও সমকাল। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী এলিনর জিন পার্কার। তিনি 80-র অধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনয়ের বৈচিত্র্যতার জন্য তার জীবনীকার ডগ ম্যাকল্যান্ড তার জীবনী বইতে তাকে সহস্র মুখোশধারী নারী বলে অভিহিত করেন। কেজড চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভলপি কাপ অর্জন করেন। 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য 2015 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। 1993 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন গায়ক এবং অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে বুটেরা। গ্র্যান্ডে তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে 2টি গ্র্যামি অ্যাওয়ার্ড, 1টি ব্রিট অ্যাওয়ার্ড, 1টি বাম্বি অ্যাওয়ার্ড, 2টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, 3টে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, 9টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এবং 30টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আতঙ্ক ছড়ালেও চট্টগ্রামে এখন পর্যন্ত রাসেলস ভাইপারের দংশন বা মৃত্যুর ঘটনা ঘটেনি। এমনকি গেল এক দশকেও তার কোনো রেকর্ড নেই। এ তথ্য জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এই সাপ ঘিরে অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ভেসে বেড়াচ্ছে তার বেশিরভাগই বিভ্রান্তিকর। দর্শক, একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে আসবো। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা বিষধর এই সাপটি সারা দেশে ছড়িয়ে পড়া সহ সম্প্রতি ভয়ঙ্কর সব তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে আতঙ্ক ছড়াচ্ছে চট্টগ্রামেও। গেল 2 বছর ধরে এই সাপের বিষ থেকে অ্যান্টিবডি তৈরির কাজ করছেন চট্টগ্রাম মেডিকেলের ভ্যানম রিসার্চ সেন্টারের একদল গবেষক। তাদের মতে, মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে এই সাপকে ঘিরে। মানুষ দেখলে তেড়ে এসে আক্রমণ করে না অলস ও ভীতু প্রকৃতির এই সাপ, কেবল বিপদ দেখলেই আত্মরক্ষার্থে ছোবল মারে। এর দংশনে সাথে সাথে সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, এই কথাটিও সত্য নয় বলে জানান গবেষকরা। রাসেলস ভাইপারের যে গুজবগুলো আসতেছে, ওর মধ্যে প্রথম যেরকম জিনিসটা হচ্ছে রাসেল ভাইপার উড়ে এসে বা তেড়ে এসে কামড় দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা প্রথম ভুল ধারণা যে সাপ কখনো মানুষের কাছে তেড়ে এসে কামড়াবে না। রাসেল ভাইপার কামড় দিলে তার মৃত্যু 80 থেকে 90%। এটাও একদম প্রচণ্ড ভুল ধারণা, বরং তার বেঁচে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আমাদের তো রাসেল ভাইপার বলি, আমরা যে কোনো সাপে কামড় দিলে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটা হচ্ছে যে আমাদের রুগীরা সময় নষ্ট করে ফেলতেছে। গবেষকদের মতে, সাপে কাটা রোগীদের জন্য চট্টগ্রামে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। সাপে কাটলে সময়ক্ষেপণ না করে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে আনা গেলে শতভাগ সুস্থ হয়। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ গবেষকদের। অ্যান্টিভেনম এখন বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতাল, সমস্ত জেলা হাসপাতাল, সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যাচ্ছে। আপনি আতঙ্কিত না হয়ে সতর্ক হন। গেল কয়েকদিনে রাসেল ভাইপার মনে করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মেরে ফেলা হয়েছে অজগর সহ বিষহীন নানা প্রজাতির অসংখ্য সাপ, যা খুবই উদ্বেগের। তাই কোথাও সাপ দেখলে তথ্য জানানোর আহ্বান স্নেক রেস্কিউ টিমের। সাপ না মেরে বা সাপের কাছে না গিয়ে সাপ দেখা গেলে সরাসরি আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দেওয়ার জন্য বা আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের যে মেম্বারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ওখানে গিয়ে বিনামূল্যে সাপটাকে উদ্ধার করে নিয়ে আসবো। সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম অঞ্চলে খুবই বিরল এই চন্দ্রবোরা। গেল 1 দশকেও এই সাপের দংশনে রোগী ভর্তি এবং মৃত্যুর কোনো তথ্য নেই চট্টগ্রাম মেডিকেলে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল কেওএসটি নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।